দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টুয়ার্ডস গ্রোথে। চ্যানেল 24 এর এই আয়োজনটা আপনারা আগেও দেখেছেন, তবে এবার নতুন আঙ্গিকে আমরা একটু বাইরে গিয়ে অর্থাৎ দেশের অর্থনীতি বা এগিয়ে চলার গল্প শোনার জন্য সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যক্তি রয়েছেন, কিংবা উৎপাদনশীল যেই বিষয়গুলো রয়েছে বাংলাদেশের সাথে সম্পর্কিত, তাদের কাছে গিয়ে এই প্রবৃদ্ধির গল্পটা শুনতে চাই। সেই সাথে বাংলাদেশের 16 কোটি মানুষ এই প্রবৃদ্ধি কিংবা এই এগিয়ে চলার গল্পের সাথে কিভাবে নিজেকে সম্পৃক্ত করতে পারেন সেটাও আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সামনের দিনগুলোতে আপনাদের জন্য উপহার দিতে চাই। এবং প্রথম আয়োজন হিসেবে আমরা আজকে কথা বলতে চাই রানার গ্রুপের চেয়ারম্যান এম হাফিজুর রহমান খানের কাছে। আপনারা জানেন যে রানার এরই মধ্যে অটোমোবাইলে বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে বেশ কয়েক বছর ধরেই সুনামের সাথে ব্যবসা করছে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের যে মোটরসাইকেলের ইন্ডাস্ট্রি, অটোমোবাইলের অনেকগুলো পার্টের মধ্যে ছোট্ট একটা পার্ট, তারপরেও আমরা এটার প্রবৃদ্ধি যদি দেখি অনেক ভালো গেল কয়েক বছরে, তো এটার সম্ভাবনাটা কতটুকু দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। মোটরসাইকেলের বাজার দেশের অর্থনীতির সাথে উন্নয়নের সাথে সাথে আস্তে আস্তে করে এগোতে থাকে। আমরা যে সমস্ত এশিয়ান দেশ যারা অর্থনীতিতে উন্নতি করেছে তাদের দিকে যদি তাকাই তাহলে আপনি দেখতে পাবেন যে জিডিপি গ্রোথের সাথে পার ক্যাপিটা ইনকামের সাথে মোটরসাইকেলের বাজারে একটা সম্পৃক্ততা। মোটরসাইকেলের বাজারের সম্পর্কটা আসলে কোথায়? মোটরসাইকেলের বাজারের সম্পর্ক এইখানেই, মানুষের যখন অর্থনৈতিক উন্নয়ন হয় তখন মানুষ অনেক কর্মের সাথে ইনভলভ হয়। মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হয় এবং সে একটু দ্রুত যেতে চায়, সময়ের মূল্য তার কাছে বাড়ে। এটা হচ্ছে অর্থনীতির উন্নয়নের কতগুলো মাপকাঠি। এখন যে সমস্ত দেশ খুব ডেভেলপ না, ডেভেলপিং কান্ট্রি, তাদের রাস্তাঘাট এত উন্নত থাকে না যে সে জায়গায় সে গাড়ি নিয়ে যেতে পারবে, কিংবা সে গাড়ি অ্যাফোর্ড করতে পারে না। এটা যখন তার পার্সোনাল কোনো ট্রান্সপোর্ট চায়, যে সে নিজের সময় মতন যাবে, তখন মোটরসাইকেল তার অ্যাফোর্ডেবল রেঞ্জে চলে আসে। যে কারণে মোটরসাইকেল গ্রোথটা দেশের ইকোনমির গ্রোথের সাথে সাথে প্রথমে বাড়ে। তো মোটরসাইকেল সবসময় আগে আগে থাকে। এটার সম্ভাবনা বাংলাদেশে কিরকম? আমরা যদি গেল কয়েক বছরের পরিসংখ্যান দেখি, মোটামুটি ধারাবাহিকভাবেই কিন্তু প্রবৃদ্ধিটা হচ্ছে। তো এই প্রবৃদ্ধি আসলে কোন পর্যন্ত যেতে পারে? আমাদের এখনো যদি আমরা কম্পেয়ার করি আমাদের এশিয়ার অন্যান্য দেশের সাথে, তাহলে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। আমাদের এখন টোটাল মোটরসাইকেলের বাজার যদি টোটাল আমাদের পপুলেশন, পার ক্যাপিটা ইনকাম আর মোটরসাইকেলের কোয়ান্টিটি যদি ধরি, আমি মনে করি হাফেরও নিচে আছে। আমাদের এখন 10 লাখের উপরে হওয়া উচিত ছিল, সেখানে হয়তো 4.5, সেখানে আমরা 4.5-5 লাখে আছি। তো আগামীতে যদি আমাদের পার ক্যাপিটা ইনকাম 3000-এ যায়, তো তখন দেখবেন হয়তো 20 লাখে, যে এই হিসাবে যদি হিসাব করি 20 লাখে ঠেকার কথা। এবং আমাদের পপুলেশনও তো হিউজ। আমরা 16 কোটি দেশের মানুষ, পপুলেশন আমরা মনে করছি 18 কোটিতে যাবে। তো এই সব চিন্তা করে আমরা দেখছি যে আগামী 10 বছরে দেশের মার্কেট গ্রো করবে। আমরা একটু রানারের কথায় আসতে চাই যে আমরা যদি সেই হিসেবে ধরি, প্রথম বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে আপনারা যাত্রা শুরু করেছেন, সেটাও 8-9 বছর হয়ে গেছে। এই 8-9 বছরে কতটুকু সাধারণ ভোক্তার কাছে আপনারা পৌঁছাতে পেরেছেন? আমরা প্রথম হচ্ছে 8-9 বছর একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করার জন্য খুবই অল্প সময়। আমরা সাহসিকতার সাথে আমাদের দেশে অটোমোবাইলের একটা ব্র্যান্ড তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি এবং সাফল্যের সাথে আমরা একটা পর্যায়ে গেছি। আমরা প্রথমে আমাদের দেশের লোকদের কাছে এটা গ্রহণযোগ্য হতে হবে। তো একটা ব্র্যান্ড তখনই বাজারে ভালো করবে যখন ক্রেতারা, এটা যারা ইউজ করবে, ইউজাররা যখন এটাকে ভালো বলবে। আমরা আমাদের এই ব্র্যান্ডটাকে অন্য প্রতিযোগী ব্র্যান্ডের সাথে কম্পিট করে 9 বছর ধরে টিকে আছি। এবং খালি টিকে নেই, কতগুলো সেক্টরে আমরা বিলো 100cc সেক্টরে আমরা কিন্তু লিডার, মার্কেট লিডার। আরও অনেক ব্র্যান্ডের মোটরসাইকেল এখানে ছিল, অনেক নামি দামি ব্র্যান্ডের ছিল, তাদের কিন্তু বিট করেছি। এটা আমাদের একটা বিরাট সাফল্য। তো এরকম আমরা এখন বিলো 100cc-তে আমরা সবচেয়ে বেশি সফল। 100cc এবং অ্যাবাভ 100cc গুলোতে আমরা প্ল্যান করছি কিভাবে আমরা মার্কেট শেয়ার নিব। এর সাথে সাথে আমরা চেষ্টা করছি যে আমরা বিদেশের বাজারে কিভাবে যাব। সেটা আপনারা শুরু করেছেন। আমি আরেকটু জানতে চাই যে আপনি বলছিলেন যে একটা ব্র্যান্ডকে প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে 8-9 বছর খুব অল্প সময়। আমরা যদি কয়েকটা ব্র্যান্ডের কথা বলি যারা বাংলাদেশের বাজারে খুব ভালো করছে বলে আমরা ধারণা করি, তাদের স্ট্র্যাটেজির সাথে রানারের স্ট্র্যাটেজির গুণগত কোনো পার্থক্য আছে কিনা?
ব্র্যান্ডটা কিন্তু সময়ের সাথে সাথে ব্র্যান্ডের ইমেজ তৈরি হয় এবং তার সাথে সাথে প্রোডাক্টের কোয়ালিটি, গুণগত মান, কী ধরনের মডেল আমরা বাজারে ছাড়তে পারছি, ক্রেতা সাধারণের চাহিদা অনুসারে মডেল আমরা দিতে পারছি কিনা, এর সাথে কিন্তু কোয়ান্টিটিটা নির্ভরশীল। সবাই এটা নিয়ে কাজ করছে, এমন কোনো ব্র্যান্ড নাই যে তারা এই জিনিসটা তারা বোঝে না, জানে না। তারা সবাই একই জিনিস নিয়ে কাজ করছে, আমরাও কাজ করছি। তো আমাদের ব্র্যান্ডের যে স্ট্রেংথ তৈরি হয়েছে 10 বছরে, যাদের বয়স 80 বছর, কারো বয়স 50 বছর, তার কাছে আমরা কিন্তু শিশু। তো এই শিশুর যে সাফল্য আসা উচিত, সেই অনুপাতে আমরা মনে করি আমরা অনেক বেশি সাফল্য আমরা পেয়েছি। আলোচনা চালাবো এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি। দর্শকের পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি অনুষ্ঠানে, সাথেই থাকুন। আপনারা দেখছেন টুয়ার্ডস গ্রোথ। আমরা আলোচনা করছি দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে। আর আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই অনুষ্ঠানে হাফিজুর রহমান খান, তিনি রানার গ্রুপের চেয়ারম্যান। আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা বলছিলাম যে দেশীয় ব্র্যান্ড হিসেবে রানার বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বাজারে ব্যবসা করছে। দেশীয় ব্র্যান্ড আসলে আমরা কেন বলছি? আমরা তো আরও কয়েকটা ব্র্যান্ড দেখি বাজারে, এগুলোর সাথে পার্থক্যটা কোথায়? দেশীয় ব্র্যান্ড বলছি যে রানার বাংলাদেশেরই একটা ব্র্যান্ড, এটা প্রথম। আর 2 নম্বর, এই মোটরসাইকেলগুলো এই দেশে ম্যানুফ্যাকচার হচ্ছে। এর দুটো কারণ। তো ম্যানুফ্যাকচার যে হচ্ছে এখানে দেখলেই বুঝতে পারবেন। এখানে মূলত চেসিস ম্যানুফ্যাকচার করি আমরা বলছি এটা দেশি ব্র্যান্ড। বাংলাদেশের সরকার একটা নীতিমালা তৈরি করেছেন যে কি কি কম্পোনেন্টস এদেশে তৈরি হলে সেটাকে আমরা দেশীয় ম্যানুফ্যাকচার্ড হিসাবে আমরা, তার মানে এই খাতের আরো কয়েকটা প্রতিষ্ঠানের খবর আমরা জানি যে হিরো বাংলাদেশে উৎপাদন বা সংযোজন যাই বলি না কেন সেটা করছে, হোন্ডা অলরেডি বাংলাদেশে কাজ শুরু করেছে, সামনে হয়তো আরো 2-1টা প্রতিষ্ঠান আসবে। এই সবাইকেই এই নীতিমালা তৈরি করা হয়েছে, সবাই যেন বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে সেটার জন্য। গেল 8-9 বছর আপনারা যাত্রা শুরু করেছেন, কিন্তু এখন আমরা যদি মার্কেট শেয়ার ধরি সেটা হয়তো 10-11%, কিন্তু অন্যান্য যে বিদেশি বাইরের ব্র্যান্ডগুলা তাদের মার্কেট শেয়ার অনেক বড়। তো এইটা আসলে কেন বাড়ানো যাচ্ছে না? মার্কেট শেয়ার যারা আগের থেকেই মার্কেটে ছিল, যারা যে ব্র্যান্ডগুলো অনেক বেশি পুরাতন, যারা বহুদিন ধরে তাদের মডেল ডেভেলপ করেছে, তাদের সাথে কম্পিট করে আমরা কিন্তু আস্তে আস্তে করে জায়গা করে নিচ্ছি। এটা মার্কেটটা এমন না যে একদিনে যে কোনো ব্র্যান্ড এসে জায়গা করে নেবে। আমরা যদি দেখি অতীত ইতিহাস, একসময় কিন্তু আমেরিকা এবং ইউরোপের ব্র্যান্ড ছিল, তারপরে জাপান এসে আস্তে আস্তে করে জায়গা করলো, তারপরে ইন্ডিয়া, চায়না জায়গা করলো। জায়গা করার জন্য সময়ের দরকার পড়ে। আমরা সেই সময় নিয়ে আমরা আগাচ্ছি। আমরা গত 10 বছরে আমরা যেটুকু করেছি, আমরা মনে করেছি আমরা অনেক অ্যাচিভ করেছি। আমরা দেশে যেমন জনগণের কাছ থেকে যারা ব্যবহার করছেন তাদের কাছ থেকে আমরা সমর্থন পেয়েছি, তাদেরকে খুশি করতে পেরেছি, ঠিক একইভাবে আমরা কিন্তু বিদেশের বাজারেও গেছি এই সময়ের মধ্যে। আমরা নেপাল, ভুটানে গেছি এবং আমি মনে করি আগামী 1-2 বছরের মধ্যে আমরা আরও অন্যান্য দেশে, আফ্রিকান মার্কেটে আমাদের কথা হচ্ছে যাব, সেসব জায়গায় জায়গা করে নিব। এটা কিন্তু কম অ্যাচিভমেন্ট না লাস্ট 10 ইয়ার্স। নিশ্চয়ই। সেক্ষেত্রে বিদেশের বাজারে যে রানার রপ্তানি করলো, তাদের যারা ব্যবহারকারী তাদের কাছ থেকে ফিডব্যাকটা কেমন এসেছে? না, সব জায়গাতে আমাদের সব ব্যবহারকারী আমাদের কাছে এক, সে দেশ হোক আর বিদেশ হোক। আমরা সবসময় জানতে চাচ্ছি যে কাস্টমারদের সন্তুষ্টি অর্জন করতে পারছি কি পারছি না। আমরা এই আস্থা অর্জন করার জন্য আমরা 6 বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমাদের প্রোডাক্টের, যাতে কাস্টমারের আস্থাটা আসে, এবং আস্থাতে এসেছে। দেশে আমরা খুবই ভালো রেসপন্স পেয়েছি। বিদেশের বাজারে, নেপালে আমাদের প্রোডাক্ট অলরেডি সমাদৃত হয়েছে। তারপরেও একটা প্রবণতা দেখা যায় যে দেশীয় পণ্যের বদলে বিদেশি, বিশেষ করে আমরা যদি মার্কেট শেয়ারটা আবারও দেখি যে বাজাজ সবচেয়ে বড় মার্কেট শেয়ার, টিভিএস আছে বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে যেগুলো একটু কম সিসি, সেগুলোর প্রতি মানুষের আস্থা আছে। রানার যেগুলো তৈরি করছে, বেশি সিসির দিকে গেলে আবার অন্যান্য ব্র্যান্ডের দিকে মানুষ ঝুঁকছে। এইটা কি কারণে? এটা মার্কেটের কতগুলো ট্রেন্ড আছে।
মার্কেটে অনেক সময় মার্কেট কাস্টমাররা ব্র্যান্ড ব্যবহার করে, প্রোডাক্ট ব্যবহার করে না। সে চায় যে আমি অমুক একটা ব্র্যান্ডে চলেছি, সেটা মানুষ দেখুক। এই পারসেপশনটা তো আমাদেরকে মাথায় রেখেই কাজ করতে হয়। সেই ব্র্যান্ড ইমেজটাকে তৈরি করার জন্য আমরা কাজ করছি। আমরা লোয়ার এন্ড থেকে শুরু করেছি। আমরা 100 সিসির নিচে অলরেডি কিন্তু আমাদের দখলে মার্কেট। আমরা প্রায় 80% মার্কেট শেয়ার আমাদের। এখানে তো অনেক ব্র্যান্ড ছিল, তারা কিন্তু পারেনি। আমরা আরেকটা হয়তো ব্র্যান্ড 150 সিসি মার্কেটে বেশি স্ট্রং, কেউ হয়তো 100 সিসিতে স্ট্রং। এটাই স্বাভাবিক মার্কেট প্রক্রিয়ার। তো এইভাবেই আস্তে আস্তে আগাবে। আমরা কিন্তু অ্যাবাভ 100 সিসি ব্র্যান্ড নিয়েও কাজ করছি। দামের বিষয়টা একটু আসতে চাইবো যে আমরা শুনি যে ভারতের বাজারে যারা ভারতে উৎপাদন করছে পণ্যগুলো, সেগুলো অনেক কম দামে তারা দিতে পারছে, যদিও বাংলাদেশের বাজারে এসে সেগুলোর দাম বেড়ে যাচ্ছে নানা রকম শুল্ক সংক্রান্ত বিষয়ের কারণে। কিন্তু রানার সাথে যদি আমরা কম্পেয়ার করি, সাপোজ বাজাজে ভারতে একটা বাইক 70,000 টাকায় দিচ্ছে, সেই কোয়ালিটির একটা বাইক রানার কিনতে গেলে হয়তো বা দেশীয় ব্র্যান্ড কিনতে গেলে 1 লাখের উপরে পড়ে যাচ্ছে। এই পার্থক্যটা কী কারণে? আমরা এক স্টেপ ক্রস করেছি মাত্র ম্যানুফ্যাকচারিংয়ের। আমাদের যে নীতিমালা হয়েছে সেখানে চেসিস এবং আর 2টা কম্পোনেন্টস বানালেই ম্যানুফ্যাকচার বলছি। আরও বহু কম্পোনেন্টস কিন্তু এখনও আমদানি করে নিয়ে আসতে হচ্ছে। এদেশে ভেন্ডার ডেভেলপ করতে হবে। যখন 90%-এর উপরে কম্পোনেন্টস এদেশে তৈরি হবে, তখন এর মূল্য আরও 20 থেকে 40% কমে আসবে। আমরা এখন এটা নিয়ে কাজ করছি। অন্যান্য ম্যানুফ্যাকচারার যারা আছে তারাও কাজ করা উচিত, সবাই মিলে কাজ করা উচিত যে এদেশে কত দ্রুত ভেন্ডার ডেভেলপ করা যায়। আমরা সরকারের কাছে এটা আবেদন জানিয়েছি, যত দ্রুত এদেশে সমস্ত কম্পোনেন্টস তৈরি হবে তত দ্রুত এর দাম কমে আসবে। নিশ্চয়ই আমরা আলোচনা করবো আরও একটা ছোট বিরতির পর। দর্শক, এই পর্যায়ে আরও একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ জানাচ্ছি টুয়ার্ডস গ্রোথে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মোটরসাইকেল আমাদের পেছনে, এবং এর আগের পার্টগুলোতে আপনারা দেখেছেন মোটরসাইকেলের বাজার সম্ভাবনা নিয়ে আমরা কথা বলেছি। নানা ধাপ পেরিয়ে এই যে প্রস্তুত মোটরসাইকেল, সেটাই কিন্তু এখন বাজারে যাচ্ছে। আমরা এই খাতের উদ্যোক্তার সাথে কথা বলছি, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা তো প্রত্যাশা করতেই পারি যে বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে এমন একদিন আসবে যে বাংলাদেশের তৈরি মোটরসাইকেলই বাংলাদেশের পুরো 100% চাহিদাকে পূরণ করবে। তো সেইটার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জগুলো রয়েছে সামনে? আমাদের প্রথম একটা চ্যালেঞ্জ ছিল যে কোনো নীতিমালা ছিল না যে কিভাবে বাংলাদেশে মোটরসাইকেলটা তৈরি করা হবে। এই নীতিমালা তৈরি হয়েছে এবং এই নীতিমালার আলোকে ইতিমধ্যে অন্যান্য ব্র্যান্ডরাও বাংলাদেশে মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং শুরু করে দিয়েছেন। তো অতএব এই এখন যে বাংলাদেশে মোটরসাইকেল তৈরি হচ্ছে তার আমি মনে করি প্রায় 60%ই এদেশে তৈরি মোটরসাইকেল, এবং আগামী 2 বছরের মধ্যে আমি মনে করি প্রায় 90 থেকে 95% মোটরসাইকেল এদেশেই তৈরি হবে। এটা আমাদের বড় সাফল্য, এবং এর মাধ্যমেই আমরা আমাদের মোটরসাইকেলের মূল্য আস্তে আস্তে কমিয়ে নিতে পারবো ক্রেতা সাধারণের জন্য। এবং এর পরের স্টেজ যেটা যেতে হবে সেটা হচ্ছে কম্পোনেন্টস তৈরি করা। এখন শুধুমাত্র চেসিস এবং 2টা কম্পোনেন্টস তৈরি হচ্ছে। আগামীতে যদি 50% কম্পোনেন্টস এদেশেই তৈরি হয়, মূল্য আরও কমে আসবে। 90% কম্পোনেন্টস এদেশে তৈরি হয়, মূল্য আরও কমে আসবে। আমাদের যত বেশি কম্পোনেন্টস আমরা এদেশে তৈরি করতে পারবো, মূল্য তত কমিয়ে আনতে পারবো, এবং আমাদের দেশে তৈরি মোটরসাইকেলই জনসাধারণরা ব্যবহার করতে পারবে। আমাদের দেশে তৈরি আর আমাদের ব্র্যান্ডের তৈরি, সেখানে কিন্তু একটা পার্থক্য রয়েছে। হ্যাঁ, ব্র্যান্ডগুলা বা অন্য প্রতিষ্ঠান যেগুলো বাংলাদেশি প্রতিষ্ঠান, তারা কেন উৎপাদনে আসছে না সমান তালে? পারছে না। যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা ব্র্যান্ড, যদি ধরি হুন্ডা, এটা একটা জাপানের ব্র্যান্ড, কিন্তু সে এসে ইন্ডিয়ায় ম্যানুফ্যাকচার করছে। যখন ইন্ডিয়ায় ম্যানুফ্যাকচার করছে, এটা ম্যানুফ্যাকচার্ড ইন ইন্ডিয়া হয়েছে, এবং হুন্ডা কিন্তু ইন্ডিয়ান মার্কেটেও ডমিনেট করছে। তারা এখন বাংলাদেশে এসছে, বাংলাদেশে ম্যানুফ্যাকচার করবে, এটা কিন্তু মেড ইন বাংলাদেশ মোটরসাইকেল হবে। এরকম ইন্ডিয়ান কিছু ব্র্যান্ড আছে, ব্র্যান্ডটাই মালিকানা ইন্ডিয়ান, কিন্তু তারা আইদার জয়েন্ট ভেঞ্চার করেছে অথবা নিজ মালিকানা এখানে এসছে। এইভাবেই বিজনেসটা কিন্তু এইভাবেই সম্প্রসারিত হয়। সেক্ষেত্রে বেসরকারি খাতের উদ্যোক্তাদের কথা যদি আমরা বলি, যেমন আপনি বেসরকারি উদ্যোক্তা হিসেবে মোটরসাইকেলের একটা বাংলাদেশের ব্র্যান্ড তৈরি করেছেন, আরও অন্যান্য উদ্যোক্তাদেরকেও তো আমরা প্রত্যাশা করতে পারি যারা এই ইন্ডাস্ট্রিতে আসবেন। সেক্ষেত্রে কোন ধরনের ব্যারিয়ার তৈরি হয়ে আছে? আরও উদ্যোক্তা কিন্তু তৈরি হয়েছে। একটা ব্র্যান্ড তৈরি করতে যে, বিশেষ করে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিংয়ের জন্য এর অনেক টেকনোলজিক্যাল নলেজ লাগে। এই নলেজগুলো হয় পারচেস করতে হয়, নয় কারো কাছ থেকে শিখতে হয়। তো আমরা প্রথমে এই টেকনোলজিটাকে আমরা কিন্তু পারচেস করেছি,
একটা কোম্পানির কাছ থেকে। তারপরে আমরা আরও অন্যান্য কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছি এই টেকনোলজিক্যাল নলেজটাকে বৃদ্ধি করার জন্য। আমরা রিসেন্টলি কিন্তু পিয়াজিও, অ্যাপ্রিলা এদের সাথে আমরা অ্যাসোসিয়েটেড হয়েছি। তাদের লোকরা কিন্তু এখানে কাজ করছে আমাদের টেকনোলজিকে ডেভেলপ করার জন্য। আমরা ইটালি টেকনোলজি আমাদের হাতে পেয়েছি। এইভাবেই আগাই আমরা আমাদের দেশি ব্র্যান্ডটাকে সমৃদ্ধ করার জন্য। এইভাবে আছি। বাজাজ যেরকম কাওয়াসাকির কাছে টেকনোলজি নিয়েছে, টিভিএস যেরকম সুজুকির কাছে টেকনোলজি নিয়েছে, কোনো না কোনোভাবে বিভিন্ন অর্গানাইজেশন যখন একসাথে হয় এবং তাদের টেকনোলজি ডেভেলপ করে, আমরা ওই প্রসেসের মধ্যে আছি। গুণগত মান নিয়ে অনেক সময় প্রশ্ন উঠে যে একজন বাজাজের ব্যবহারকারী যেই সন্তুষ্টি লাভের কথা বলেন তার বাইক থেকে, একজন রানার ব্যবহারকারী হয়তো অতটা সন্তুষ্ট হন না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কাজ করার ক্ষেত্রে। তো এইটা কেন হচ্ছে? বাজাজের ক্ষেত্রে হয়, রানারের ক্ষেত্রে হয় না, এটা কিন্তু হয় না। যেটা ব্যবহার যে করেছে আর যে ব্যবহার করেনি, একটা হচ্ছে পারসেপশন। বোধহয় দেশে তৈরি, বোধহয় ভালো নাও হতে পারে, এটা হচ্ছে পারসেপশন। কিন্তু যে লোকটা ব্যবহার করেছে সে লোকটার কিন্তু পারসেপশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আরে এটা তো ভালো গাড়ি, এত কম দামে আমি পেয়েছি। অনেকেই ব্যবহার না করেই পারসেপশনে অনেক সময় বলে থাকেন যে হয়তো সমান হবে না, কিন্তু ইতিমধ্যে আমরা কাস্টমারের আস্থা অর্জন করেছি। সেক্ষেত্রে কোন বিশেষত্ব নিয়ে রানার মার্কেটে আরও বড় অংশীদারিত্ব অর্জনের জন্য কাজ করছে? আমাদের মূল লক্ষ্য, আমরা বারবার একই বলেছি, যে কাস্টমার যে চায় সেই জিনিসটা যদি কম মূল্যে আমরা দিতে পারি, কেন ক্রেতা আমাদেরটা নিবে না? এটাই আমাদের মূল লক্ষ্য। এটা নিয়ে কাজ করছি। কাস্টমার কি চায় এটা আমরা জানার চেষ্টা করছি। মডেলের ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা বাংলাদেশে একমাত্র কোম্পানি যাদের R&D আছে। আমরা বাংলাদেশের একমাত্র কোম্পানি যাদের আফটার অ্যাসেম্বলি কিংবা আফটার ম্যানুফ্যাকচারিং যে টেস্টিং অ্যারেঞ্জমেন্ট আছে, এটা অন্য কারো নাই। এগুলোকে ব্যবহার করে ক্রেতার সন্তুষ্টি অর্জন করার জন্য, কাস্টমাররা যেরকম চাচ্ছে সেরকম মোটরসাইকেল দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সফল হব। নিশ্চয়ই। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। একজন উদ্যোক্তা হিসেবে এই খাতের সম্ভাবনাকে আপনি কোথায় দেখছেন? অপার সম্ভাবনা। আমাদের দেশের ইকোনমি যেভাবে গ্রো করছে, আমাদের জিডিপি, আমাদের পার ক্যাপিটা ইনকাম আমাদেরকে অনেক আশার আলো দেখাচ্ছে। এবং বাংলাদেশের যে লোক সংখ্যা আছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি বাড়ে, আমাদের রাস্তাঘাট যেভাবে তৈরি হচ্ছে, প্রচুর অটোমোবাইলের ব্যবহার হবে। আমাদের সময়ের মূল্য বাড়ছে, দ্রুত আমরা যেতে চাচ্ছি, যে কারণে অটোমোবাইলের চাহিদা বাড়ছে। নিশ্চয়ই। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন সবাই।